তোমাদের সামনে সবাই খাতা কলম রেডি রাখবে, কারণ যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু নোট ডাউন করে নিতে হবে। তো সবাই জয়েন করো, আর যারা হচ্ছে ভাইবা সেশনটা মিস করছো তারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখে নিও। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে আমরা শুরু করব কার্ডিওভাস্কুলার সিস্টেম দিয়ে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, বিকজ এটা কিন্তু জেনারেল অ্যানাটমিতেও কিন্তু আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, অনেক প্রশ্ন আসে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে। এটা ফার্স্টেই তোমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের যেই আমাদের প্রশ্নটা আমরা যেটা করি যে ব্লাড ভেসেলসগুলোর ক্লাসিফিকেশন। ঠিক আছে, যারা জয়েন করছো, যারা হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করো। আমি লাইভ হয়েছে এক্সেস মেডিকেল স্কুল পেজ থেকে, সবাই আস্তে আস্তে করে জয়েন করো। আচ্ছা, এখন হচ্ছে যে ব্লাড ভেসেলসের ক্লাসিফিকেশন কিন্তু তোমাদের এভাবে আসতে পারে যে যখন অ্যানাটমিক্যালি আমরা ক্লাসিফিকেশন করতে বলবো তখন কিন্তু তোমরা সরাসরি যে তোমরা ক্লাসিফিকেশন যে বলো যে আর্টারিজ, আর্টেরিওলস, তারপর হচ্ছে ভেনিউস, ভেইন, ক্যাপিলারিজ, এভাবে যেটা ক্লাসিফিকেশন করো সেভাবে তোমরা করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ারলি যেহেতু শোনা যাচ্ছে। আর আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা হচ্ছে আমাদের ফাংশনাল ক্লাসিফিকেশন। ওকে, ফাংশনাল ক্লাসিফিকেশন যেখানে হচ্ছে তোমার কোনগুলো ডিস্ট্রিবিউটিং ভেসেলস, কোনগুলো রেজিস্ট্যান্স ভেসেলস, কোনগুলো হচ্ছে তোমার এক্সচেঞ্জ ভেসেল, এগুলো নিয়ে আমরা যে ক্লাসিফিকেশন করি সেটা হচ্ছে আমাদের ফাংশনাল ক্লাসিফিকেশন। যখন তোমাদের ব্লাড ভেসেলসের ক্লাসিফিকেশন চাবে তখন তোমরা খেয়াল করবে যে ক্লাসিফিকেশনটা কিভাবে যাচ্ছে। ঠিক আছে, ক্লাসিফিকেশনটা কিভাবে যাচ্ছে। যদি কোনো কিছু মেনশন করা না থাকে, যেটা অ্যানাটমিক্যালি নাকি ফাংশনালি, কোনোটা যদি মেনশন করা না থাকে তাহলে তোমরা ফাংশনাল ক্লাসিফিকেশনটাই লিখবা। আর যদি দেখো যে অ্যানাটমিক্যালি দেয়া আছে তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি আমরা যে আর্টারিজ, আর্টারিওল, ক্যাপিলারিজ, তারপর হচ্ছে ভেনিউস, ভেইন, এভাবে যে ক্লাসিফিকেশনটা করি সেভাবে আমরা দিতে পারবো। এই গেল হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা। এটা গেল এসিকিউর ক্ষেত্রে। আমরা এখানে যেমন তোমাদেরকে প্রশ্ন করতে পারি যে কোনগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিং যে ভ্যাসেলসগুলো, কোনগুলো বড় বড় যে ভ্যাসেলসগুলো থাকে, যে আর্টারিগুলো থাকে, সেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ডিস্ট্রিবিউটিং ভ্যাসেলস। ঠিক আছে, যেমন রেজিস্ট্যান্স ভ্যাসেলস কোনগুলো, তোমার আর্টারিওসগুলো, তারপরে হচ্ছে তোমার প্রি ক্যাপিলারি যে স্পিংচার্সগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার রেজিস্ট্যান্স ভ্যাসেল। এক্সচেঞ্জ ভ্যাসেলস তো বুঝতেই পারছো, ক্যাপিলারিসগুলো হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ভেসেলস, এছাড়া সাইনোসয়েডসগুলো আমাদের এক্সচেঞ্জ ভেসেলস। তো এরকম করে ক্লাসিফিকেশনটা করবে। তারপরে আমি চলে যাব হচ্ছে আমাদের এখান থেকে একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি অর হিস্টোলজিক্যালি অর ডেভেলপমেন্টালি why the blood vessels are lined by simple squamous epithelium। কেন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে ব্লাড ভেসেলস গুলো লাইন করা থাকে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বোথ এসএকিউর জন্য, ভাইবার জন্য, বোথ ভাবেই আমাদেরকে কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে সরাসরি তোমার ব্লাড ভেসেলসের যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, ব্লাড ভেসেলসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, যেটা হচ্ছে আমরা ফ্রম ইনওয়ার্ড টু আউটওয়ার্ড বলতে পারো, অথবা আউটওয়ার্ড টু ইনওয়ার্ড বলতে পারো। ইনওয়ার্ড টু আউটওয়ার্ড যদি যাও তাহলে হচ্ছে তোমার টিউনিকা ইন্টিমা, দেন হচ্ছে টিউনিকা মিডিয়া, আর তারপর একদম বাইরের দিকে থাকবে হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। তাহলে এই যে তিনটা লেয়ার, এটা কিন্তু তোমার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ব্লাড ভেসেলস। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, অনেক সময় যদি আমরা এভাবে প্রশ্ন করি যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলো ব্লাড ভেসেলসে, তোমরা অনেক সময় দেখা যায় যে একটা পাজেলের মধ্যে পড়ে যাও যে কি অ্যান্সার করবা। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে যে ইনারমোস্ট লেয়ার যেটা, সেটা টিউনিকা ইন্টিমা, তারপরে থাকবে মিডলে থাকবে টিউনিকা মিডিয়া, একদম বাইরে থাকছে হচ্ছে আমাদের টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। এরপরে আমি তোমাদেরকে যেটা পড়তে বলবো সেটা হচ্ছে যে টিউনিকার ইন্টিমার ভিতরে কি কি আছে, টিউনিকা ইন্টিমার ভিতরে কি কি স্ট্রাকচার আমরা পাবো। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার টিউনিক ইন্টিমাতে কি থাকবে, একটা তোমার এন্ডোথেলিয়াম থাকবে, তারপর একটা সাব এন্ডোথেলিয়াল লেয়ার থাকে, তারপর হচ্ছে তোমার ইন্টারনাল ইলাস্টিক লেমিনা থাকে। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে, বিকজ আমরা অনেক সময় কিন্তু তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো আমরা পড়ি, ম্যাক্সিমাম প্রশ্নটাই এই বেসিক থেকে শুরু হয়। তারপরে মনে করো যে আমরা হঠাৎ করে যদি বলি যে টিউনিকা মিডিয়াতে কি আছে, অবশ্যই সেখানে মাসল থাকবে। টিউনিকা মিডিয়া তো অবশ্যই মাসল থাকবে, মাসল তো থাকবেই, আর থাকবে হচ্ছে তোমার এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। আর আমাদের যে আউটার যে অ্যাডভেন্টিসিয়া যেটা, সেটা তো হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু লেয়ার।
অ্যাডভেন্টিশিয়াতে কি কি থাকে এটা তো তোমরা জানোই। তো এই গেল হচ্ছে আমাদের তিনটা লেয়ারের মধ্যে কি কি আছে সেটা আমাদেরকে জানতে হবে, কারণ অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসে। এমসিকিউতে আমাদের প্রশ্ন আসে যে ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা কোথায় সিচুয়েটেড, অথবা কোন কোন জিনিসগুলো তোমার টিউনিকা ইন্টিমার সাথে ইনক্লুডেড। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের স্ট্রাকচার, যে তুমি হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে কি কিভাবে তুমি বলবা, তুমি ইনওয়ার্ড টু আউটওয়ার্ড যেতে পারো অথবা আউটওয়ার্ড টু ইনওয়ার্ড যেতে পারো। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্নটা যেটা থাকে, এরপর এখান থেকে সরাসরি আর্টারি ভেইনের পার্থক্য তো চলে যেতে পারে, যে আর্টারি আর ভেইনের মধ্যে পার্থক্য বলো, তখন কিন্তু তুমি মেইন যে পার্থক্যগুলো আছে সেইগুলো হাইলাইট করবে আগে। যখন তোমাদেরকে হিস্টোলজি পোর্শনে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হবে, তখন তোমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে আমি হিস্টোলজিক্যাল যে পার্থক্যগুলো আছে আমাকে এখানে সেগুলোই মেনশন করতে হবে। আমাদের অ্যানাটমিক্যাল যে অ্যানাটমিক্যাল যে পার্থক্যগুলো এখানে দরকার নাই, শুধু হিস্টোলজিক্যাল মেইন পার্থক্য যেগুলো আছে সেগুলোই তোমরা এখানে ইনক্লুড করবে। এই গেল হচ্ছে আমাদের আর্টারি ভেইনের মধ্যে পার্থক্য। এখন দেখো আর্টারিজের মধ্যে তো আমাদের আর্টারি আছে ইলাস্টিক আর্টারি, মাসকুলার আর্টারি, তাই না? ইলাস্টিক আর্টারি, মাসকুলার আর্টারি, এই দুইটা আর্টারির মধ্যে আমাদের পার্থক্য করতে হবে, ইলাস্টিক আর্টারি ভার্সেস মাসকুলার আর্টারি, কারণ এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য আছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে ভেইনের স্ট্রাকচার যদি বলো, তোমরা এই জিনিসটা পড়ার আগে, পার্থক্যগুলো পড়ার আগে, যে আর্টারির ক্ষেত্রে আমাদের তিনটা লেয়ারে কি কি থাকে, ভেইনের ক্ষেত্রে আমাদের তিনটা লেয়ারে কি কি থাকে, এই জিনিসটা আগে পড়ে ফেলবা। তাতে তোমাদের যেটা সুবিধা হবে, যে যখন তোমরা এটার পার্থক্যগুলো যখন তোমরা পড়বে, তখন দেখবা যে অনেকটাই তোমরা নিজেরাই বলতে পারছো। সো দুইটাই তোমরা আগে, যে ইন্টারনালি যে আর্টারি ক্ষেত্রে টিউনিকা ইন্টিমাতে কি থাকবে, কোনটা অ্যাবসেন্ট থাকবে, কোনটা থাকবে, কোনটা থাকবে না, এই জিনিসগুলো আগে পড়ে নিবা, তাহলে তোমাদের পার্থক্যটা পড়তে খুব সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে হোয়াট ইজ ভাসা ভেসোরাম, হোয়াট ইজ ভাসা ভেসোরাম অ্যান্ড ইম্পর্টেন্স অফ ভাসা ভেসোরাম। হোয়াট ইজ ভাসা ভেসোরাম, এই জিনিসগুলো নিয়ে তোমাদের কোনো অডিট হওয়ার কোনো দরকার নেই, বিকজ আমি তোমাদের সেলের লেকচারটা শেষ হওয়ার পরপরই আমি এরপরে যে লেকচারটা নিব সেটা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে, অথবা ভাস্কুলার সিস্টেম, এটার উপরে আমি তোমাদের নেক্সট লেকচারটা নিব। সেলটা শেষ হয়ে যাওয়ার পরপরই আমি এইটা নিয়ে আমি লেকচার নিব। সুতরাং ওখানে আমার সমস্ত অ্যান্সারগুলো দেয়া থাকবে, যে তোমরা কোনটা অ্যান্সার কিভাবে করবে। তাহলে দেখো ভাসা ভেসোরাম কাকে বলে আর ভাসা ভেসোরামের ইম্পর্টেন্স কি। আচ্ছা, আর এদিকে হচ্ছে তুমি ইলাস্টিক আর্টারি, বড় বড় যে আর্টারিগুলো আমাদের বডিতে আছে সেগুলো হচ্ছে তোমার ইলাস্টিক আর্টারি, আর মিডিয়াম সাইজ আর্টারিগুলো হচ্ছে আমাদের মাসকুলার আর্টারি। দুইটার মধ্যে পার্থক্য করবে। দুইটার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে কিন্তু টিউনিকা মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট। টিউনিকা মিডিয়ার মধ্যে মেইনলি পার্থক্যটা রয়েছে, যে ইলাস্টিক আর্টারি আর তোমার মাসকুলার আর্টারির মধ্যে যে পার্থক্যটা, এটা টিউনিকা মিডিয়াতেই বেশি পরিলক্ষিত হয়, যেটা আমরা বেশি দেখতে পাই। আর ইলাস্টিক আর্টারি না বলে অনেক সময় লার্জ আর্টারিও বলতে পারে, যে লার্জ আর্টারি ভার্সেস মিডিয়াম সাইজড আর্টারির তোমরা পার্থক্য বলো, এভাবেও প্রশ্নটা আসতে পারে। ওকে, আচ্ছা, এরপর চলে যাবো হচ্ছে ক্যাপিলারিসে। ক্যাপিলারিসটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। 4 স্টার দিয়ে রাখো, 5 স্টারও দিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্যাপিলারিজের ক্ষেত্রে যেটা পড়বা সেটা হচ্ছে যে ক্যাপিলারিজ আমরা জিজ্ঞেস করছি এটা কি জিনিস। এখানে কিন্তু মেইনলি এক্সচেঞ্জগুলো আমাদের এই ক্যাপিলারিজের মধ্যেই হয়। তাহলে ক্যাপিলারিজের ক্ষেত্রে দেখো যে ফার্স্টে টাইপসগুলো পড়ে ফেলবা। টাইপসের মধ্যে যেমন কন্টিনিউয়াস কোনটা, কোনটা ফেনেস্ট্রেটেড, কোনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারিজের আরেকটা নামই হচ্ছে কিন্তু সাইনোসয়েড। ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারির আরেকটা নামই হচ্ছে সাইনোসয়েডস। তোমরা এগুলোর অবশ্যই ভিতরটা পড়তে হবে, একটু ডিটেলস পড়তে হবে ক্যাপিলারিসটা নিয়ে। প্লাস হচ্ছে এদের ডিস্ট্রিবিউশনগুলো কোথায়, যেমন তোমার কন্টিনিউয়াস ক্যাপিলারিগুলো কোথায় পাওয়া যায়, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিসগুলো কোথায় পাওয়া যায়, ডিসকন্টিনিউয়াসগুলো কোথায় পাওয়া যায়, এগুলো তোমাদেরকে একটু ডিটেলস পড়তে হবে। আর যখন এসিকিউতে তোমরা ক্যাপিলারিস কিন্তু প্রচুর আসে। তোমরা তোমাদের যাদের কাছে এখন কোশ্চেনের যে বইটা আছে এটাতে তোমরা টালি করে দেখতে পাবা যে ক্যাপিলারিস নিয়ে প্রচুর প্রশ্ন আসে। অনেক সময় কিন্তু ক্যাপিলারিস শর্ট নোট হিসেবে আসে, অথবা সরাসরি এসিকিউতে কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের একদম সরাসরি এসিকিউতে আমরা সরাসরি এটা চাই যে ক্যাপিলারিস কি, আর এটার যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলো আমরা জানতে চাই।
এটা তোমাদের এসিকিউতেও আসবে, প্লাস হচ্ছে ভাইভাতেও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন এই ধরনের কোনো প্রশ্ন আসবে অবশ্যই তোমাদেরকে একটা করে এক্সাম্পল মেনশন করতে হবে, একটা না 4-5টা করে এক্সাম্পল মেনশন করবা, পারলে যতগুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলবা, যদি মনে না থাকে তাহলে মুখস্থ করে ফেলতে হবে, বিকজ এটা তোমার 5 স্টার দেওয়া কোশ্চেন এবং খুব ভালো মানের একটা পেইড কোশ্চেন মনে করো, যেটা আসার পসিবিলিটিস অনেক বেশি। এই হচ্ছে আমাদের মোটামুটি যে আমরা ব্যাসেস থেকে যে প্রশ্নগুলো করি, এই ব্যাসেস থেকে এই প্রশ্ন, এখানে আমি আরো কিছু তোমাদের অ্যাড করবো, যেটা হচ্ছে যে সাইনোসয়েডটা একটু পড়তে হবে। হ্যাঁ, যে সাইনোসয়েডটা কি জিনিস সেটা তোমরা তো ক্যাপিলারিসটা যখন পড়বে ওখানেই পড়া হয়ে যাবে, ক্লাসিফিকেশন সাইনোসয়েডসটা কাকে বলে আর কোথায় কোথায় থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা আর্টারির এন্ড আর্টারি কাকে বলে, হোয়াট ইজ এন্ড আর্টারি, আর কয় ধরনের এন্ড আর্টারি আমাদের বডিতে পাওয়া যায়, ট্রু এন্ড আর্টারি আর একটা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। ট্রু এন্ড আর্টারি যেটা সেটা তো রেটিনাতেই পাওয়া যায় কেবলমাত্র, আর ফাংশনাল এন্ড আর্টারি যেটা সেটা হার্টের যে সার্কুলেশনটা যেটা সেটা কিন্তু আমাদের ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে হোয়াট ইজ এন্ড আর্টারি অ্যান্ড টাইপস অফ এন্ড আর্টারি। ওকে, তারপর হচ্ছে তোমার অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিস কাকে বলে এবং টাইপস, অ্যানাস্টোমোসিস কাকে বলে। দেন চলে যাব হচ্ছে সার্কুলেশন। হ্যাঁ, সার্কুলেশনের মধ্যে তোমার কয় ধরনের সার্কুলেশন আছে, যে আমাদের 3 ধরনের, সিস্টেমিক, পালমোনারি, আর একটা হচ্ছে আমাদের পোর্টাল সার্কুলেশন। তাহলে এই যে সার্কুলেশনগুলো এগুলো কিন্তু তোমরা গ্রসেও পড়েছো, প্লাস এগুলো হিস্টোলজির জন্য খুবই ইম্পর্টেন্ট। যে সিস্টেমিক সার্কুলেশন কোনটা, একটা হার্টের যে একদম দত্তের প্রথম প্যারাটাই, হার্টের মধ্যে প্রথম প্যারাটাই হচ্ছে আমাদের, ওখানেই সিস্টেমিক সার্কুলেশন আছে এবং পালমোনারি সার্কুলেশন আছে। যারা বুঝে বুঝে পড়েছো এবং যারা অলরেডি ওটা পড়ে ফেলেছো তাদের জন্য এটা খুবই ইজি হবে। আর এছাড়া তোমরা এক্সট্রা করে পড়বা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশন ইজ টু মাচ ফেভারিট, স্যারদের খুব পছন্দের একটা জিনিস। হ্যাঁ, যে পোর্টাল সার্কুলেশন কয় ধরনের আছে, কোথায় কোথায় পাওয়া যায়, আর এখান থেকেই কিন্তু তোমার পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসে চলে যাবে। এই পোর্টাল সার্কুলেশনটা থেকে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসে চলে যাবে, এবং পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস আমরা কোথায় কোথায় পাচ্ছি, পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আমরা একটু অনেক সময় আমরা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে সাইনোসয়েডস ভার্সেস ক্যাপিলারি। সাইনোসয়েডস ভার্সেস ক্যাপিলারি, এটা তোমাদের অনেক সময় রিটেন প্রশ্নেও আসে। হ্যাঁ, রিটেনেও আসে যে সাইনোসয়েডস ভার্সেস ক্যাপিলারিজ। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি সার্কুলেটরি সিস্টেম। তোমরা যারা নোট ডাউন করছো নোট ডাউন করবা, যদি যারা হচ্ছে ফুল কোশ্চেনগুলো নোট ডাউন করেছো তারা যদি এটা একটু গ্রুপে দিয়ে দাও তাহলে সবার জন্য এটা একটু কনভিনিয়েন্ট হবে। যারা অনেক সময় দেখা যায় ক্লাস করতে পারছে না, আবার অনেক সময় দেখা যায় কিন্তু এখন নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। সো যারা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো যারা কালেক্ট করেছো তারা কিন্তু ইচ্ছা করলে এটাকে নোট ডাউন করে এটা তোমরা গ্রুপে দিয়ে দিতে পারো, তাহলে সবার জন্যই খুব সুবিধা হবে। আর আমি আসলে কোশ্চেনগুলো আমার ম্যাক্সিমামই সব আমার বইয়ে নোট ডাউন করা, যেগুলো আমরা কিভাবে লিখি বা কিভাবে আমরা অ্যান্সারগুলো করব। সো এগুলো আসলে বই থেকে ওভাবে দেওয়া পসিবল না। আর আমি যদি এখন আবার নিচে নোট ডাউন করি তাহলে এটা অনেক বেশি টাইম নিয়ে নেবে। সো আমি এই জিনিসটা করি নাই, আমি সরাসরি আমি যেভাবে বলতে বেশি পছন্দ করি, কারণ অনেক কিছু আমি ডেসক্রাইব করি তোমাদেরকে। সো আমি এভাবে বলাটাই বেশি প্রেফার করি। আর তোমরা একটু কষ্ট করে লিখবা, তাতে হবে কি তোমরা প্রশ্ন সম্পর্কে সবাই একটু পরিচিতি পাবা, কারণ প্রফ পরীক্ষাটা তো তোমরা ফার্স্ট দিচ্ছ। সো এখানে কিন্তু কিছু প্রশ্ন এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে। আর তোমাদের একটা ছোট প্রশ্নের যে একটা মানে কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, ওইটা হচ্ছে তোমরা পার ইয়ারই এটা কিন্তু রিনিউ হয়। প্রতি বছর যে প্রফ দিচ্ছ সেই প্রতি বছরে প্রফের কোশ্চেনটা অ্যাড হয়ে এটা কিন্তু রিনিউ হচ্ছে। সো ওই বইটা সবাই কিনে ফেলবে এবং প্রশ্নগুলো বারবার গো থ্রু করবা। ওকে, আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে লিম্ফয়েড অথবা ইমিউনো সিস্টেম অ্যান্ড লিম্ফয়েড অর্গান প্লাস হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। তাহলে প্রথমেই আমরা যে প্রশ্নটা করি যে লিম্ফেটিক সিস্টেমের মধ্যে কি কি পার্টস আছে, এর মধ্যে তোমার লিম্ফেটিক ভ্যাসেলস থাকতে পারে, লিম্ফ থাকবে, লিম্ফেটিক অর্গানগুলো আছে। এর মধ্যে প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো কাকে বলে, মানে প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো কি কি, আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো কি কি। কেন আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলছি আর কেন এগুলোকে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলছি, এই দুইটার মানে তোমাদের শুধু পড়লে মানে এটা শুধু জানলেই হবে না যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনগুলো আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কোনগুলো। এগুলোর যে একটা মানে তোমাদের ইলাবোরেশন প্রশ্ন আছে যে কেন আমি এটাকে প্রাইমারি বলছি, এটা বলার কারণটা কি, সেকেন্ডারি কেন বলছি এটা বলার কারণটা কি, এটাও আমরা জিজ্ঞেস করি। আচ্ছা,
এরপর এখান থেকে যেটা আমরা প্রশ্ন করি যে লিম্ফ ক্যাপিলারি আর ব্লাড ক্যাপিলারি, লিম্ফের ক্যাপিলারি, লিম্ফটা যে সার্কুলেশন হয় সেটারও কিন্তু একটা ক্যাপিলারি আছে। তো লিম্ফ ক্যাপিলারি আর ব্লাড ক্যাপিলারির মধ্যে পার্থক্য, লিম্ফ ক্যাপিলারিজ ভার্সেস ব্লাড ক্যাপিলারি। আচ্ছা, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর সেকেন্ডারি যে লিম্ফয়েড অর্গানগুলো, এগুলো তো তোমরা জানোই যে প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো হচ্ছে বোন ম্যারো আর থাইমাস। কেন আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলছি? প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলছি এজন্যই যে এখানে হচ্ছে তোমার লিম্ফোসাইট প্রোডাকশন হবে প্লাস হচ্ছে ম্যাচুরেশন হচ্ছে, দুটোই কিন্তু হচ্ছে, লিম্ফোসাইট প্রোডাকশন হচ্ছে প্লাস হচ্ছে ম্যাচুরেশন হচ্ছে। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো তাহলে ফাংশন কি? এখানে গিয়ে ফার্দার ম্যাচুরেশন হচ্ছে এবং তারা কিন্তু ইমিউনো রেসপন্স ইলিসিট করে, ইমিউনো রেসপন্স প্রডিউস করে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো, ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা সেকেন্ডারি বলি, কারণ এখানে গিয়ে ফার্দার ম্যাচুরেশন হচ্ছে। তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি তো ওখানে প্রাইমারি লিম্ফয়েড অর্গানের ক্ষেত্রে বলেই ফেলেছো যে ওখানে প্রোডাকশন হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে, তাহলে কেন আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান দরকার? কারণ আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোর মধ্যে এখানে ফার্দার ম্যাচুরেশন হয়, সেই জন্য এগুলোকে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা প্রশ্ন করি থাইমাস, থাইমাসটা একদম থরলি পড়ে ফেলতে হবে, কারণ এটা তোমাদের যদি স্লাইড থাকে তাহলে স্লাইডে যদি লাকি স্লাইডে আসে তখন কিন্তু তোমাদেরকে ডিটেলস লিখতে হবে। ফার্স্টে লাকি স্লাইডের ক্ষেত্রে লাকি স্লাইড হচ্ছে যে তোমরা ভাইবা পরীক্ষার শুরুতেই তোমরা যখন অসপি দিয়ে যে যার জায়গায় বসবে তখন ওখান থেকে আমরা ভাইবার জন্য ডাক দিব, তোমরা এসে না দেখে দুটা স্লাইড তুলতে হবে। দুটা স্লাইড হচ্ছে তোমার লাকি স্লাইড, না দেখে তুমি দুটা স্লাইড তুললা, তারপর তুমি এটা নিয়ে বসে যাবা মাইক্রোস্কোপের নিচে গিয়ে তুমি স্লাইড দুটো আইডেন্টিফাই করবে, ঠিক আছে? সাইড দুটো আইডেন্টিফাই করবে, এরই মাঝখানে কিন্তু তোমাদেরকে আবার ভাইবার জন্য কল করা হবে, তারপর এসে তোমরা আবার ভাইবাটা দিয়ে যাবা, তারপর বসে যদি কমপ্লিট না করতে পারো তখন বাকিটা বসে তোমরা কমপ্লিট করে ফেলবা। তারপরে পরীক্ষা শেষ হলে তারপর তোমাদের এক্সামিনার স্যার গিয়ে তোমাদের যে তোমরা কি কি স্লাইড এসেছে এবং কে কি আইডেন্টিফাই করেছো সেটা যে দেখবে। এখন হচ্ছে যে লাকি স্লাইডের ক্ষেত্রে আমি কি কি লিখবো, এগুলো আইডেন্টিফাইং পয়েন্টস লিখতে হবে, প্লাস হচ্ছে এটার পিকচার দিতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে মাস্ট। তাহলে আমাদের থাইমাসটা পুরোটাই পড়ে ফেলতে হবে। এখান থেকে আসলে আলাদা করে ইম্পর্টেন্ট কিছু বলেন এখান থেকে বলার কিছু নাই, কারণ লিম্ফয়েড অর্গানের যে তিনটা লিম্ফয়েড অর্গান আমরা পড়াই এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার থাইমাসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ে ফেলবা, ফাংশনটা পড়ে ফেলবা। আর হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার যেটা হচ্ছে হ্যাসেস কর্পাসেল। হ্যাসেস কর্পাসেলটা কি জিনিস এবং কিরকম দেখা যায়? তুমি যখনই তোমার কাছে থাইমাস আসবে তোমার কিন্তু এইটাই মেইন একটা আইডেন্টিফাইং পয়েন্টস যে তুমি এখানে হ্যাসেস কর্পাসেল দেখতে পাচ্ছ, তখনই কিন্তু এক্সামিনার ওই হ্যাসেস কর্পাসেল থেকে প্রশ্ন করা শুরু করবে যে এটা কিভাবে চিনলা, কেমন দেখা গেছে, এটার ফাংশন কি, এটা কি করে, হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। সো আমাদেরকে এটা একটু ডিটেলস পড়তে হবে। তারপরে চলে যাওয়া হচ্ছে লিম্ফ নোডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিম্ফ নোডের কর্টেক্স, মেডুলা, কর্টেক্সে কি পাওয়া যায়, আউটার কর্টেক্স, ইনার মেডুলা, কর্টেক্সে কি কি স্ট্রাকচার আছে, মেডুলাতে কি কি স্ট্রাকচার আছে, এগুলো আমাদেরকে একদম ওভারঅল গুছু করে যেতে হবে, কিচ্ছু করার নাই। এবং এটা কিন্তু প্রত্যেকটারই হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের হয় যে কোনো একটা লিম্ফয়েড অর্গান অবশ্যই পরীক্ষাতে আসবে, অসপিতে অবশ্যই একটা থাকবে, হয় তোমার থাইমাস থাকবে, না হলে লিম্ফয়েড অর্গান থাকবে, লিম্ফ নোড থাকবে, আর না হলে স্প্লিন থাকবে, যে কোনো একটা থাকবেই মাস্ট। সো এটা আমাদেরকে সুন্দর করে পড়ে ফেলতে হবে, এখানে আসলে বাদ দেওয়ার কিছুই নেই। তারপরে আমি চলে যাবো যে স্প্লিন তো আমরা অলরেডি যখন অ্যাবডোমেন পড়ি তখনই কিন্তু একবার আমরা পড়ি, ওইটার যে তোমার যেটা হচ্ছে প্যারেনকাইমাতে যে তোমার হোয়াইট পাল্প, স্প্লিনিক যে পাল্পটা আছে, হোয়াইট পাল্প কি, রেড পাল্প কি, হোয়াইট পাল্পে কি কি পাওয়া যায়, রেড পাল্পে কি কি থাকে। তারপর হচ্ছে স্প্লিনের ফাংশন, ওকে, স্প্লিনের ফাংশন। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস আসে যে মল্ট, MALT গুলো কি জিনিস? মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, ওকে, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তাহলে এগুলোর মধ্যে কোন কোন অর্গানগুলো আমাদের আসে এবং এগুলো কাকে বলে এটা আমাদেরকে একটু জানতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে টনসিলের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা পড়ে ফেলতে হবে। টনসিলের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার
এটা যদি স্লাইড আসে অনেকখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা স্লাইডটা চলে আসতে পারে। হ্যাঁ, কারণ লাকি স্লাইড যদি অনেক বেশি স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে টনসিলটাও কারো কারো ভাগ্যে পড়ে যেতে পারে। সো টনসিলটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে টনসিলটা যে তোমার হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচারটা, আইডেন্টিফাইং পয়েন্টস, এগুলো আমাদেরকে একটু পড়ে রাখতে হবে। এই হচ্ছে আমাদের লিম্ফয়েড অর্গান, যেটা আমরা আমাদের হিস্টোলজির জন্য আমাদের কতটুকু পড়া দরকার। হ্যাঁ, হিস্টোলজির জন্য আমাদের কতটুকু পড়তে হবে, আমাদের এতটুকু পড়লে ইনশাল্লাহ আমরা 90% আমরা কভার দিতে পারবো ইনশাল্লাহ। আর বাকিটা হচ্ছে তোমার লাক, কারণ আমরা তো জানি না যে কেমন প্রশ্ন আসবে, অনেক সময় অনেক ট্রিকি প্রশ্ন আসে, অনেকে একটু ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করে। এখন বাকিটা হচ্ছে তোমার লাক, আর এইটুকুন হচ্ছে তোমার পরিশ্রম। ওকে, আচ্ছা, একটা হচ্ছে যে স্কিন নিয়ে আমি কিছু বলি। স্কিন থেকে আমরা কি কি জিনিস জিজ্ঞেস করি, স্কিনেরও কিন্তু স্লাইড আছে। তো স্লাইড থাকলে যেসব জিনিসের স্লাইড আছে মনে করবো যে ওইসব আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস। আর তাছাড়া স্কিনটা কিন্তু আমাদের এসিকিউতে বহুবার এসেছে। আর এটার আরেকটা নাম হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। তাহলে স্কিনের ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা লেয়ারগুলো পড়ে ফেলবো, যে উপরে এপিডার্মিস, তারপর হচ্ছে ডার্মিস। হ্যাঁ, তারপরে নিচে থাকে হচ্ছে হাইপোডার্মিস। তাহলে মেইনলি হচ্ছে আমাদের এপিডার্মিস আর ডার্মিস। তাহলে তোমার হচ্ছে এর পরপরই তো প্রশ্ন চলে যাবে যে লেয়ারস অফ এপিডার্মিস, কি কি লেয়ার আছে। 5টা লেয়ার আছে, 5টা লেয়ারের নাম মুখস্থ করে ফেলবা। আর ছোট ছোট বর্ণনা শিখতে হবে, কারণ এটা যদি তোমাদের এসিকিউতে আসে তাহলে কিন্তু শুধুমাত্র যদি তুমি এপিডার্মিসটা তোমার শর্ট নোট হিসেবে আসে, অথবা তোমার যদি লেয়ারগুলো জানতে চায়, তুমি যদি এতটুকু লেখো তোমার নাম্বারটা কিন্তু কভার করবে না। ওকে, তোমার নাম্বার কিন্তু কভার করবে না। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটু ডিটেলস পড়তে হবে। যেমন হচ্ছে তোমার একটা জিনিস অনেক সময় জিজ্ঞেস করে, যেমন মনে করো যে এই 5টা লেয়ারের মধ্যে সবচেয়ে থিকেস্ট কোনটা, স্ট্রেটাম স্পাইনোসাম যেটা, সেটা কিন্তু সবচেয়ে থিকেস্ট। হঠাৎ করে এটা জিজ্ঞেস করতে পারে। তারপরে এই 5টা লেয়ারের মধ্যে কোনটা আমরা থিক স্কিনে পাই, কোনটা থিন স্কিনে পাই, কোনটা পাই না, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে ডার্মিসের লেয়ারের ক্ষেত্রে 2টা লেয়ার আছে, এটা তো জানোই যে পেপিলারি লেয়ার আর রেটিকুলার লেয়ার। আর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা, পেপিলারি লেয়ারটা কোন কানেকটিভ টিস্যু আর রেটিকুলার লেয়ারটা কোন কানেকটিভ টিস্যু। পেপিলারি লেয়ারটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, আর রেটিকুলার লেয়ারটা হচ্ছে তোমার ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার থিক স্কিন আর থিন স্কিনের মধ্যে পার্থক্য। তাহলে থিক স্কিন আর থিন স্কিনের মধ্যে পার্থক্য। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ফাংশনস অফ স্কিন। আচ্ছা, তারপরে চলে যাও হচ্ছে আমাদের স্কিনের মধ্যে কিন্তু কিছু সেল আছে, এপিডার্মিসের মধ্যে কিছু সেল আছে, যেমন হচ্ছে তোমার কেরাটিনোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল, মেলানোসাইট। এটা কি কি সেল পাওয়া যায় এপিডার্মিসে, আমাদের কি কি সেল পাওয়া যায়, আর সেলগুলো কোন লেয়ারে পাওয়া যায়, কোনটা কোন লেয়ারে পাওয়া যায়, শুধু এতটুকু জানলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার স্কিনের ওভারঅল একটা ফাংশন পড়বা, যে স্কিনের ফাংশনটা কি। আর স্কিন অ্যাপেন্ডেজেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্কিন অ্যাপেন্ডেজেস কি কি আছে। এর মধ্যে তোমার হেয়ারের ক্ষেত্রে হেয়ারের পার্টসটা একটু পড়তে হবে, শুধু নামগুলা পড়বা। যদি বেশি কঠিন লাগে শুধু নামগুলা পড়বা, বেশি ডিটেলস পড়ার কোনো দরকার নাই। আর কিছু স্কিনের মধ্যে কিন্তু কিছু সেন্সরি রিসেপ্টর আছে। হ্যাঁ, সেন্সরি রিসেপ্টর, এগুলো কিন্তু তোমাদেরকে আমরা যখন তোমরা নিউরো অ্যানাটমি পড়ো তখনও কিন্তু এই জিনিসগুলো আমাদের পড়ানো হয়, যে তোমার কি কি রিসেপ্টর আছে, কি কোনগুলো থাকে হচ্ছে তোমার আনক্যাপসুলেটেড, কোনগুলো হচ্ছে এনক্যাপসুলেটেড, মানে ক্যাপসুলেটেড, আর কোনগুলো হচ্ছে এনক্যাপসুলেটেড। তাহলে হচ্ছে তোমার কি কি পাওয়া যায়, যেমন ফ্রি নার্ভ এন্ডিং আছে, তারপরে হচ্ছে তোমার মার্কেল সেল, তারপরে তোমার মেসনাস কর্পাস সেল, এগুলো তোমার কোনটা কোথায় পাওয়া যায়।
এগুলো একটু পড়তে হবে যে কি কি সেন্সরি রিসেপ্টর আছে এবং এদের ক্লাসিফিকেশন। তাহলে কিছু আছে আমাদের ক্যাপসুলেটেড আর কিছু হচ্ছে তোমার আনক্যাপসুলেটেড, এনক্যাপসুলেটেড আর কিছু আছে ক্যাপসুলেটেড। এই দুই ধরনের সেন্সরি রিসেপ্টর আমরা পাই। এই হচ্ছে মোটামুটি আমাদের স্কিন থেকে কি কি পড়তে হবে। আর স্কিনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আমরা একদম চিত্র সহ শিখে ফেলবো যে থিক স্কিন থিন স্কিনটা কেমন দেখা যায়, আমরা চিত্র সহ আমরা পড়ে ফেলবো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে থিন স্কিনটা আসে, কারণ থিন স্কিনের ক্ষেত্রে আমরা ওই যে হেয়ার রুটটা যেটা সেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো প্রফেশনে আমরা সবসময় থিন স্কিনটা দেওয়ারই চেষ্টা করি, যে থিন স্কিনটা তোমাদের জন্য আইডেন্টিফাই করতে একটু সহজ হয়। আচ্ছা, এরপরে চলে যাওয়া হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ফার্স্টেই তোমরা পড়ে ফেলবা যে কি কি পার্ট আছে। রেসপিরেটরি সিস্টেমের কিছু আছে কন্ডাক্টিং পার্ট আর বাকি আছে রেসপিরেটরি পার্ট। তাহলে কন্ডাক্টিং পোর্শন আর রেসপিরেটরি পোর্শন। এখন কন্ডাক্টিং পোর্শনে কতটুকু আর রেসপিরেটরি পোর্শনটা কতটুকু এটা আমাদেরকে জানতে হবে। আর এখানকার ইপিথিলিয়ামটা আমাদের পড়তে হবে। ইপিথিলিয়ামটা একদম একটানে সুন্দর করে পড়ে ফেলবা। আচ্ছা, এখন আসো। আচ্ছা, রেসপিরেটরি এপিথেলিয়াম কোনটা? রেসপিরেটরি এপিথেলিয়ামটা কিন্তু হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াম। সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াম। এছাড়া কিন্তু এখানে কিছু সেল পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার গবলেট সেল, ব্রাশ সেল, বেজাল সেল, এই সেলগুলো পাওয়া যায়। তাহলে রেসপিরেটরি এপিথেলিয়ামে কি কি পাওয়া যায়? ফার্স্টে তুমি লাইনিং এপিথেলিয়ামটা বলবা, তারপরে হচ্ছে কি কি সেল পাওয়া যায় সেলের নামগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে লাইনিং এপিথেলিয়ামটা তো আমি আগেই বলে ফেলেছি যে লাইনিং এপিথেলিয়াম যে রেসপিরেটরি কন্ডাক্টিং পোর্শনে কি আর রেসপিরেটরি পোর্শনে কি, ঠিক আছে। আর স্ট্রাকচার এখান থেকে কি কি পড়বা? স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ট্রাকিয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রাকিয়াটা আমরা এখান থেকে পড়ে ফেলবো। আমরা ট্রাকিয়াটা পড়ে ফেলবো। ট্রাকিয়ার কি কি স্ট্রাকচার আছে, ট্রাকিয়াটা দেখতে কিরকম আন্ডার মাইক্রোস্কোপের নিচে, আমরা এখান থেকে ট্রাকিয়াটা পড়ে ফেলবো। আর তোমাদের যদি একটু সময় বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ল্যারিংস আর এপিগ্লোটিসের স্ট্রাকচারটা জাস্ট একটা গো থ্রু করবা, এটা মাথায় নিয়ে রাখার কোনো দরকার নাই। শুধু লাইনিং এপিথেলিয়ামটা মনে রাখবা, আর বাকি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার একটা দুইটা পয়েন্ট মাথায় রাখবা। হ্যাঁ, আর বাকি মেনলি পড়বা হচ্ছে ট্রাকিয়া, কারণ ট্রাকিয়ার কিন্তু স্লাইড আছে। সো ট্রাকিয়ার স্লাইড যেহেতু আছে সেহেতু কিন্তু আমাদেরকে এই জিনিসটা খুব ডিটেলস একটু পড়তে হবে, কারণ এটা কিন্তু ট্রাকিয়ার স্লাইড আসলে তোমাদের কিন্তু আইডেন্টিফাই করে এটা লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা হয় যে ব্রঙ্কাস আর ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্য। ব্রঙ্কাস আর ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্য। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাংস। হ্যাঁ, তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেম থেকে বেসিক্যালি আমাদের দুইটা স্লাইড থাকে, একটা হচ্ছে তোমার ট্রাকিয়া আর একটা হচ্ছে লাংস। তো দুইটার একদম স্ট্রাকচার সহ ডেসক্রিপশন সহ আমাদেরকে সুন্দর করে পড়ে ফেলতে হবে উইথ পিকচার। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবা যে তোমরা পিকচারগুলো গো থ্রু করছো কিনা, আর পিকচারগুলো তুমি না দেখে আঁকতে পারছো কিনা। হ্যাঁ, না দেখে আঁকতে পারছো কিনা। আর যখন তোমরা প্রফ দিবে তার আগে কিন্তু ফাইনালি আমরা আবার কিন্তু স্লাইডগুলো আবার কিন্তু তোমাদেরকে দেখাই, যেগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু স্লাইড যেটা পরীক্ষার মধ্যে আসতে পারে। সেই স্লাইডগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পিকচার সহ শিখতে হবে। হ্যাঁ, অবশ্যই পিকচার সহ শিখতে হবে। আর অ্যালভিউলাসে কি কি সেল পাওয়া যায়? অ্যালভিউলাসে কি কি সেল পাওয়া যায় এটা তো একটা মানে লাংসটা যখন ড্রসের সময় পড়ো তখনও কিন্তু আমরা এগুলো পড়াই, যে টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট আর অ্যালভিউলার ম্যাক্রোফেজেস কোনটার ফাংশন কি। টাইপ 1 নিউমোসাইটটা কিন্তু অ্যালভিউলাসের লাইনিং এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে। তাহলে আর টাইপ 2 যেটা সেটা কিন্তু হচ্ছে তোমার টাইপ 2 নিউমোসাইট, যেটা সেটার ফাংশন হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করা। আর যেটা অ্যালভিউলার ম্যাক্রোফেজ সেটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে ফেগোসাইটোসিসে হেল্প করে। তাহলে অ্যালভিউলাসের হচ্ছে কি কি তোমার সেল পাওয়া যায়, সেলগুলোর ফাংশন কি। আর পুরো রেসপিরেটরি যে পোর্শনটা মানে রেসপিরেটরি সিস্টেমের পুরোটাই তোমাদেরকে পড়তে হবে, যে এই রেসপিরেটরি সিস্টেমটা কোথা থেকে কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে আর এদের লাইনিং এপিথেলিয়াম।
আর রেসপিরেটরি এপিথেলিয়াম কি, হঠাৎ করে আসতে পারে কিন্তু রেসপিরেটরি এপিথেলিয়াম কি। তারপরে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে রেসপিরেটরি মেমব্রেন এটা কিন্তু তোমরা হিস্টোলজিতেও পড়ো, সরি ফিজিওলজিতেও কিন্তু তোমরা পড়েছো যে রেসপিরেটরি মেমব্রেন কি, এখানে কি কি স্ট্রাকচার আছে আর এদের ফাংশন কি, রেসপিরেটরি মেমব্রেন। আর দেখো রেসপিরেটরি মেমব্রেন কি জিনিস আর রেসপিরেটরি এপিথেলিয়াম কি জিনিস, দুইটা কিন্তু দুই ব্যাপার, তাহলে একসাথে করে ফেলবা না, আমাদের অনেক সময় পড়তে ভুল হয়ে যায়। হ্যাঁ, তো রেসপিরেটরি মেমব্রেন আর রেসপিরেটরি এপিথেলিয়াম দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে কিন্তু অনেক সময় এক্সপ্লানেটরি প্রশ্ন আসতে পারে যে সারফেক্টেন্টটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, সারফেক্টেন্ট কেন ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে যে টাইপ 2 যে নিউমোসাইট যেটা, সেটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে হচ্ছে কি প্রবলেম হতে পারে, বা রেসপিরেটরি ডিস্ট্রেসের সাথে কিভাবে অ্যাবসেন্স অফ নিউমোসাইট 2 এটা কিভাবে রিলেটেড, এটাও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। কারণ হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করতে পারবে না যদি টাইপ 2 নিউমোসাইট না থাকে, বা ওদের যদি কোনো ডিসফাংশন থাকে তাহলে তোমার সারফেক্টেন্ট রিলিজ হবে না। আর সারফেক্টেন্ট যদি রিলিজ না হয় তাহলে কিন্তু অ্যালভিওলাসগুলো কি হয়ে যাবে, চুপসে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। তাহলে আমাদের আজকে যেসব পড়ার কথা ছিল যে সার্কুলেটরি সিস্টেম, তারপরে হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেম, আর হচ্ছে লিম্ফয়েড অর্গান, এই তিনোটাই কিন্তু আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, তিনোটাই আমরা পড়ে ফেলেছি। আসলে পড়ে ফেলেছি মানে পড়াটা তোমাদের উপরে, আর গাইডলাইন দেওয়া হচ্ছে সেটা আমাদের হাতে, আর পড়াটা হচ্ছে তোমাদের হাতে। তো যেসব প্রশ্ন অলরেডি দেওয়া হয়ে গেছে, প্লাস হচ্ছে স্কিনটা আমি আজকে টাচ করেছি, সবাই গিয়ে এই জিনিসগুলো যে প্রশ্নগুলো আছে সবাই নোট ডাউন করে ফেলবা। দরকার হলে তোমাদের এই লাইভ যে সেশনটা এটা তো রেকর্ডেড থাকে, তোমরা অবশ্যই রেকর্ডেড ভিডিওটা আবার দেখবা, দেখে কি কি প্রশ্ন করা হচ্ছে সেগুলো একটা নোট ডাউন করবা। আর নোট ডাউন করার পরে যখন করবা দেখবা যে টপিকসটা অনেক শর্ট হয়ে এসেছে। আর হিস্টোলজিটা কিন্তু আমাদের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যখন আমার ক্লাস আমি শুরু করেছিলাম তখন আমি ফার্স্টেই তোমাদেরকে বলেছি যে এখন কিন্তু পুরো একটা গ্রুপই কিন্তু আমাদের হিস্টোলজি ওরিয়েন্টেড। সো আমাদের হিস্টোলজিটা বাদ দিলে আমরা কিন্তু ফুল একটা গ্রুপ আনটাচ রয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আর হিস্টোলজিটা আসলে আলাদা করে ভাইবার জন্য না পড়ে এমনভাবে পড়বে যেন এটার সাথে এসিকিউটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসটা কবে হবে এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ততদিন পর্যন্ত ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।